আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের উপর আজকে অনেকগুলো খবর দিতে চাই। বেশ গুরুত্বপূর্ণ খবর আছে আমাদের হাতে। প্রথম গুরুত্বপূর্ণ খবর, নেতা কাকুর বাড়ি একটা ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণটা কেউ ঘটিয়েছে নাকি অটোমেটিক ঘটেছে, এটা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যেখানে বিস্ফোরণটা হয়েছে সেখানে দখলদার দেশটির গুরুত্বপূর্ণ সামরিক কারখানা রয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, সৌদি আরব মধ্যপ্রাচ্যে নিরাপত্তা বলয় তৈরি করছে, সাথে ইরানকে রাখছে, যে ইরানের ভয়ে আমেরিকাকে ডেকে এনেছিল সেই ইরান থাকছে এবার সৌদির পার্টনার। পাশাপাশি সেই জোট থেকে বেরিয়ে যাচ্ছে আরব আমিরাত। কি ঘটতে পারে মধ্যপ্রাচ্যে? ৩ নম্বর গুরুত্বপূর্ণ খবর, পাকিস্তান এবার মুসলিম বিশ্বের ঐক্যে একটা কঠিন ভূমিকা পালন করছে। বাংলাদেশ কোন পথে হাঁটতে পারে? চলুন এই খবরগুলো আজকে দেবো, আরো অনেকগুলো খবর আছে। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, দখলদার দেশটির বেইজ সিমাস একটি অঞ্চল, সেখানে গভীর রাতে একটা বিকট শব্দ হলো। সেই বিকট শব্দে কেঁপে উঠল পুরো অঞ্চল। পুরো আকাশ জুড়ে আগুনের কুণ্ডলি দেখা গেল, ধুয়ো উঠল। প্রতিটি জনগণের মধ্যে এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হলো। গণমাধ্যমকে সেখানে যেতে দেয়া হলো না, আশপাশে কোনো মানুষকে যেতে দেয়া হলো না। হঠাৎ করে ইমার্জেন্সি তৈরি করা হলো। এমনভাবে মিডিয়া কন্ট্রোল করা হলো, সঠিক তথ্য যেন কেউ জানতে না পারে। এই বেইজ সিমাসে আসলে কি হতে পারে, এটা নিয়ে অনেক রকম তথ্য আন্তর্জাতিক গণমাধ্যম দিচ্ছে। ঠিক নিউ ইয়র্ক টাইমস তারা বলছে যে কোনো সময় আমেরিকা এবং তার মিত্র ইসরায়েল ইরানে বড়সড় অ্যাটাক করবে। প্রথমে তারা বলছে 7 দিনের মধ্যে, 7 দিন পরে না, 7 দিনের মধ্যে। 7 দিনের মধ্যে মানে আজকে হতে পারে, কালকেও হতে পারে। এর মধ্যে ওই দেশটির মধ্যে এই যে বড় অ্যাটাকটা হলো বা বড় শব্দ বা বিকট আঘাতটা এলো, এটা কিসের? সামরিক বিশ্লেষকরা বলছেন এখানে ওই দেশটির মানে নেতা কাকুর দেশটির রকেট কারখানা আছে, অ্যারোস্পেস, আমরা কি বলি অ্যারো, তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো, অ্যারো 1, অ্যারো 2, অ্যারো 3 আছে না, সে অ্যারোর মিসাইল বা রকেট তৈরি করা হয় এই অঞ্চলটিতে। ইরানের যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলে অ্যাটাক করছে, এগুলোকে মোকাবেলা করার জন্য এই অ্যারো ব্যবহার করা হয়। এর ব্যাটারি আছে, এর মিসাইলগুলো আছে এই অঞ্চলে, অর্থাৎ বেইজ সিমাসে। বলা হচ্ছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক কারখানা আছে যে স্থানটিতে হামলা হয়েছে, এবং বলা হচ্ছে যে এই অ্যারো কারখানাতেই আক্রমণটা হয়েছে, অ্যারোর আশপাশে না, ওই কারখানাতেই আক্রমণটা হয়েছে বা শব্দটা হয়েছে। ইসরায়েল বলছে যে এটি তাদের একটি নিজেদের প্রোগ্রাম ছিল এবং তারা নিজেরা করেছে, যে শব্দটি পাওয়া গেছে তারা কোনো একটি পরীক্ষা নিরীক্ষা করছে বলেই শব্দটা এসছে। পাল্টা প্রশ্ন উঠে আসছে এরকম যে যদি ইসরায়েল নিজেরা কোনো পরীক্ষা নিরীক্ষা চালাবে এ অঞ্চলে, তাহলে মানুষকে অগ্রিম সতর্ক করলো না কেন? গণমাধ্যম জানলো না কেন? দিনের বদলে গভীর রাতটাকে বেছে নেওয়া হলো কেন? কেন অগ্রিম সতর্কতা না থাকায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলো? অনেকগুলো কেন যদি আমরা ডট কানেক্ট করে এক করি, তখন বুঝতে পারবো ইসরায়েল হয়তোবা নিজের দেশের আক্রমণকে বিশ্বকে জানাতে চাচ্ছে না, যাতে তাদের ব্যর্থতা বা দুর্বলতা প্রকাশ পায়। কিছু কিছু মাধ্যম বলছে এই কাজটি ইরান করে থাকতে পারে, অর্থাৎ ইরান ওই দেশটিকে ওয়ার্নিং দিচ্ছে, সতর্ক হও। অথবা ইরান ওই দেশটিকে আক্রমণ করে বোঝাতে চাইছে ইরান যুদ্ধের জন্য ভয় পাচ্ছে না, ইরান তোমাকে আক্রমণ করে দেখাচ্ছে, দেখো তোমাকে আমরা গোনায় ধরছি না। এখন আসলে সঠিক তথ্যটা কি? ইসরায়েল বলছে তারা কোনো কিছু পরীক্ষা নিরীক্ষা করেছে,
আর বিশ্ব গণমাধ্যম বা সামরিক বিশ্লেষণে উঠে আসছে বাকি ডটগুলো মেলালে বোঝা যাচ্ছে এটা কোনো পরীক্ষা না, এখানে কোনো ধামাকা হয়েছে, কোনো বিস্ফোরণ হয়েছে। যদি বিস্ফোরণ হয়ে থাকে সেটা কি ইসরায়েল কোনো কিছু ভুলবশত বিস্ফোরণ ঘটে গেছে ইসরায়েলের ভিতরে, নাকি কেউ সেখানে অ্যাটাক করেছে? এটি হয়তো সময়ের আলোকে আমরা আরো সময় গেলে আমরা বুঝতে পারবো যে কি হতে যাচ্ছে সেখানে। এখন দ্বিতীয় যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো ট্রাম্প সাহেব তিনি যেই তার ট্রুথ সোশ্যালে একটি টুইট করেছেন সেখানে তিনি লিখেছেন বড় তুফানের আগে এটি নীরবতা। অর্থাৎ ট্রাম্প চীন থেকে তার ব্যর্থ সফর শেষ করে একটা নীরব সময় পার করছেন, মানে একদম চুপচাপ। বড় ঝড়ের আগে যখন আকাশ থমকে যায়, পৃথিবী একটু নিস্তব্ধ হয়, এটিকে মিন করে ট্রাম্প বলছেন সামনে বড় তুফান আসছে, আর সে বড় তুফান আসার আগের এটি একটি নীরবতা। মানে তার যে পোস্ট ইংরেজিতে করেছেন তার বাংলা অনুবাদটি হলো এরকম, বড় তুফানের আগে নীরবতা ট্রাম্প বলছেন। তার মানে ট্রাম্প বোঝাচ্ছেন, এবং তার ট্রুথ সোশ্যালে তিনি যে ছবি আপলোড দিয়েছেন, তিনি এরকম পেছনে যুদ্ধ বিধ্বস্ত অবস্থা, তার সামরিক বাহিনীর সদস্য দাঁড়িয়ে তিনি এইভাবে আঙুল তুলে দেখাচ্ছেন, আসছি আমি ট্রাম্প, বাংলা সিনেমার অনন্ত জলিল আছে না। বাংলাদেশে আবার একটা খুব মজার বিষয় আছে, দেখবেন একসময় হিরো আলম প্রচন্ড আলোচনায় থাকতেন, সবসময় কোথাও মার খেয়ে আলোচনায়, কোথাও এটা করে আলোচনায়, কখনো নির্বাচনের আলোচনায়, কখনো একাধিক বিয়ে আলোচনা। তো হঠাৎ করে দেখবেন যে আমাদের কমেডিয়ান হিরো আলম আলোচনা থেকে নাই, এখন আলোচনায় আসছে কি জানেন? আমতারেক, নুরু, রাশেদ। খেয়াল করবেন কিছু কমেডিয়ান চরিত্র থাকে বাংলাদেশে, আরো দু একজন আছে তাদের নাম না বলি। তো যখন হিরো আলম আউট, কিভাবে আউট? আমতারেকদের জন্য বা এরকম কিছু ব্লাব ব্লাব ক্যারেক্টার তৈরি হয়েছে, এদেরকে আপনি যে জিজ্ঞাসা করবেন এদের উদ্দেশ্য কি, এদের উদ্দেশ্য একটাই যে আমরা আসলে ভাইরাল হব, আলোচনায় থাকবো, এই আলোচনার মাধ্যমে কেউ যদি আমাদের ডাকাডাকি করে কিছু পয়সা পাতি পাবো, এছাড়া কিছু না। এরা ইজ্জত সম্মানের কোনো ভয় করে না, শুধু আলোচনায় থাকতে চায়। আলোচনায় থাকার জন্য প্রয়োজনে নিজের ঘরের বউকে বাইর করে উন্মুক্ত করে দেবে, কিন্তু আলোচনায় থাকতেই হবে। এই যে বিতর্কগুলো হয়, ধরো নুরু মায়ের খাইতে খাইতে নেতা, এখন প্রতিমন্ত্রী উপমন্ত্রী যে কোনো একটা কিছু হোক, আত্মসম্মান কি নুরুর আছে? কেউ নিজেকে প্রশ্ন, আমি নুরুকে পার্সোনালি পছন্দ করি, আমার সাথে ভালো রিলেশন, ব্যক্তিগত রিলেশন ভালো। কদিন আগেও তার ওয়াইফকে গুলশানের আর একসাথে তার বাচ্চা ছিল, ওয়াইফ ছিল, চা খেয়েছি একসাথে আমরা। কিন্তু প্রশ্ন লাগে যে ঢাকা ভার্সিটি একটা মেধাবী ছেলে কখন কোনটা বলছে, কি করছে, কোনটাকে আলোচনা রাখছে, জুলাইকে কখন টানছে, কখন অবজ্ঞা করছে। এই যে ক্যারেক্টারগুলো, মানুষ এই ক্যারেক্টারগুলোকে শোনে কিন্তু বিশ্বাস করে না। রাজনীতিতে এই ক্যারেক্টারগুলো হারিয়ে যায়। হিরো আলম যেমন হারিয়ে গেছে, এখন নাই, এখন নতুন আলম আসে, আমতারেকরা। এরা কিন্তু কোনো ক্যারেক্টার সমৃদ্ধ ব্যক্তি না। এদেরকে বিএনপি ওন করুক আর জামাত করুক, জ্বালাই করুক, তারা পচে যাবে। পচা জিনিসকে ওন করতে হয় না। পচা জিনিস গন্ধ ছড়ায়, মানে দুর্গন্ধ ছড়ায়, সুবাস ছড়ায় না। আসেন, এটা বিষয় না, চামে চামে একটু আপনাদের বাংলাদেশের খবর দিয়ে দিলাম আর কি, বুঝছেন না? তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে, ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যাচ্ছে যে তিনি আসলে আলোচনায় থাকতে চান। তিনি আমাদের হিরো আলমের মতো কখনো এইভাবে ছবি দিচ্ছেন, কখনো বন্দুক হাতে নিয়ে ছবি, কখনো এইভাবে ছবি, কখনো এইভাবে ছবি, মানে ফিল্মের পোস্টারের মতো ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিশ্বের কাছে প্রকাশ করেন। আবার তার দেশের পাসপোর্টে তার ছবি ঢুকানো হয়েছে, $100 মানে $100 ছবিতে তার ছবি দেওয়া হয়েছে। এই যে পাগলামিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে আর হাসছে, যে আমরা এমন এক প্রেসিডেন্ট পেয়েছি যে বিনোদন দিতে দিতে আমাদের ক্লান্ত করে ফেলছে। তো বলা হচ্ছে যে ইরান এ যাবৎ তার দেশকে যুদ্ধের পর যে পরিমাণ নিরাপত্তা বলয় আটকে রেখেছে, যেমন মার্কিন যতগুলো ড্রোন ঢুকেছিল গোপনে, প্রত্যেকটাকে ভূপাতিত করেছে ইরান। 2টো F-35 ঢুকেছে, একটিকে নাই করে দিয়েছে, একটিকে জরুরি অবতরণ করতে বাধ্য করেছে। একটি রিফুয়েলিং ট্যাঙ্কার ঢুকেছে, ওইটাকে খতম করে দিয়েছে। এরপর রাডার সিস্টেম অফ করে দিয়ে, নেভিগেশন অফ করে দিয়ে হরমুজে ঢোকার চেষ্টা করেছে, পাল্টা অ্যাটাক করে সেই জাহাজগুলোকে ধোলাই দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তারা দ্রুত পালিয়ে গেছে। এই যে কাজগুলো একটার পর একটা হয়েছে, ট্রাম্প তারপরে বলছে বড় তুফান আসছে। বড় তুফানটা কি ট্রাম্প? আপনি তো 40 দিন বড় তুফান দেখিয়েছেন, তারপর আপনি নিজে হাতে পায়ে ধরে পাকিস্তানের যুদ্ধবিরতি ঘটিয়েছেন। তো এই পোস্টার সমৃদ্ধ কথাবার্তা দিয়ে ট্রাম্প
আলোচনায় থাকতে চান। তো এই ট্রাম্পকে আমরা হিরো আলম পর্যায়ে দেখতে পাচ্ছি। আসেন, ইরান বলছে যে আমরা শত্রুর প্রত্যেকটি পদক্ষেপ অনুসরণ করছি, ফলো করছি, দেখছি, এবং সেই আলোকে আমাদের ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। আমরা অগ্রিম কিছু বলবো না। শত্রু আক্রমণ করলে তাকে সর্বোচ্চ প্রতিঘাত করার জন্য আমাদের সবকিছু প্রস্তুত আছে, এবং শত্রু জানে না তাদেরকে এবার আমরা কি পাল্টা জবাব দেব। শত্রু আমাদের যা কিছু জানে সেটুকু তো জানে, এমন আরো অনেক কিছু আছে যেগুলো শত্রু জানেই না। সে অজানা বিষয়গুলো এবার শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দেবে। মানে ইরান এমন কোনো মিসাইল এবার তারা ব্যবহার করবে, এমন কিছু প্রযুক্তি তারা ব্যবহার করবে যেটা আমেরিকা, ইসরায়েল তাদের কল্পনার বাইরে। কে বলছে? এটা ইরান বলছে। আমরাও দেখতে চাই ইরান কথায় বড় হবে না কাজে বড় হবে। ইরান ইতিমধ্যে আমরা বিগত সময় দেখেছি কাজে অনেক কিছু দেখিয়েছে। আগে কথা একটু বেশি বলতো, এখন দেখি কাজটা বেশি করে। মানে মুস্তফা খামেনির যুগে ইরান বড় কিছু করে দেখিয়েছে এবং আমাদের বিশ্বাস অর্জন করেছে, এটা নিয়ে দ্বিমত নেই। মধ্যপ্রাচ্যের সমীকরণ ধীরে ধীরে পাল্টে যাচ্ছে। আরব আমিরাত, ইসরায়েল, ভারতকে নিয়ে যে বলয় তৈরি করছে, তাদেরকে নিয়ে ইরান বিরোধী যে ঐক্য তৈরি করছে, তার এগেইনস্টে সৌদি আরব একটা নতুন বলয় তৈরি করছে। অর্থাৎ সৌদি চাচ্ছে একটা টিকসই সমাধান এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বলয় তৈরি করতে। যে মধ্যপ্রাচ্য ইরানের ভয়ে আমেরিকাকে এনে নিরাপত্তা বলয় তৈরি করেছিল, সে মধ্যপ্রাচ্যের আরবরা বুঝতে পেরেছে ইরানের বিরুদ্ধে আমেরিকা তাদের নিরাপত্তা দিতে যথেষ্ট নয়, বরং ইরানকে শত্রু না বানিয়ে রেখে ইরানকে এখন তাদের বন্ধু বানিয়ে এর সমাধান খোঁজা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটি। এই যুদ্ধের পর সৌদি আরব, কাতার, কুয়েত বুঝেছে যে আমেরিকা যে পরিমাণ ধোলাইটা খেয়েছে ইরানের হাতে, বা ইরান যা খুশি তাই করেছে। একটা পর্যায়ে ইরান যেখানে টার্গেটে হিট করতে পেরেছে, তাদের পুরো প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম অকেজ করে ফেলেছে। তাদের যেই সেনা ঘাঁটি তাদের নিরাপত্তা দিবে, সেই সেনা ঘাঁটি ভেঙে চুরমার করে দিয়েছে। সেই সেনাবাহিনীকে গোপনে সৌদি আরবকে নিরাপত্তা দিতে হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? মানে সৌদি আরবকে নিরাপত্তা আমেরিকা কি দিবে? আমেরিকাকে নিরাপত্তা দিয়েছে সৌদি আরব। তাদের সিভিলিয়ানদের বাড়ি ঘরে গিয়ে, আরবদের বাড়ি ঘরে গিয়ে তারা আশ্রয় নিয়েছে। খুঁজে খুঁজে সিআইএ যারা যেখানে যেখানে পালিয়েছিল, বসেছিল, মিটিং করছিল, সেখানে মিসাইল মারছে, সেখানে ড্রোন মারছে এই ইরান। তো সৌদি আরব এখন আসলে চাচ্ছে এই অঞ্চলে আমেরিকা, ইসরায়েল যেটা চাচ্ছে আর ইরানের সাথে যেটা হচ্ছে সেটা দীর্ঘমেয়াদী যুদ্ধ। এই দীর্ঘমেয়াদী যুদ্ধ পুরো অঞ্চলের বাণিজ্য, অর্থনীতি, স্বাভাবিক জীবনকে ধ্বংস করে ফেলবে এবং এটা অনির্ধারিত সময়ের জন্য চলবে। কারণ ইরান ছাড়া না, ইরান ইরাকের সাথে যে লড়াইটা করছে 7-8 বছর, মনে আছে আপনাদের? সেখানে ইরাককে আমেরিকা সাপোর্ট দেওয়ার পরও এই যুদ্ধটা 7-8 বছর চলছে, ইরান হারেনি। তো সেই ইরান 10,000 মাইল, 12,000 মাইল, 15,000 মাইল, যেটাই বলি না কেন, দূর থেকে আমেরিকা এসে এই বিশাল ইরানের সাথে কতক্ষণ লড়াই করবে, যারা হার না মানার শপথ নিয়ে মাঠে নেমেছে। তার মানে এই অঞ্চলে এটা চলবে এবং ইরান প্রতিঘাতটা যদি আরবে দেয় তাহলে আরব ক্ষতিগ্রস্ত হবে। ইসরায়েল সেটাই চাচ্ছে, কিন্তু আরব চাচ্ছে যে যে কোনোভাবে তারা একটা ইরানের সাথে সমঝোতা সম্পর্ক তৈরি করবে এবং চুক্তি করবে, যেখানে আরবদের উপর ইরান হামলা করবে না আর আরবরা ইরানের বিরুদ্ধে দাঁড়াবে না, এবং এটাতে সম্মতি দিয়েছে ইরান। এখানে পাকিস্তান, তুরস্ক একটা ব্যাকগ্রাউন্ডে বড় ভূমিকা রাখছে, কারণ ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তান, তুরস্ক এক, এবং এই দুটো রাষ্ট্রের চিন্তা হলো আরবরা যেন ইরানের বিরুদ্ধে লড়াই না করে। তুরস্ক এবং পাকিস্তান চাচ্ছে আরবরা যেন ইরানের বিরুদ্ধে না জড়ায়, তাতে ইসরায়েলের স্বার্থ পূরণ হবে। কারণ ইসরায়েল যেটি চাচ্ছে এটি কোনোভাবেই তুরস্ক, পাকিস্তান হতে দিতে চায় না। তো সেই হিসেবে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের সাথে কয়েক দফা কথা বলেছেন। কাতার, কুয়েত, আরো যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে কথা বলছেন। বাকি মুসলিম দেশগুলোর সাথে যোগাযোগ চলছে এবং তারা সবাই চাচ্ছেন আরবের নিরাপত্তার জন্য ইরানকে পাশে রাখতে। অর্থাৎ এমন একটি চুক্তি হবে যে চুক্তিতে মধ্যপ্রাচ্যের একটা নিরাপত্তা কনফার্ম করা হবে, এবং মানে মার্কিন গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস যে গণমাধ্যম খবরটি দিচ্ছে, তারা বলছে সৌদি এখন মূল লক্ষ্য হলো নিজের নিরাপত্তা তৈরি করা, আর সেই নিরাপত্তার প্রয়োজনে তারা ইরানকে পাশে রেখে এই চুক্তিগুলো করতে চায়।
এবং প্রয়োজনে তারা এখান থেকে আমেরিকাকে বিদায় করতে প্রস্তুত আছে। আর এটি চাই ইরান। ইরান বলছে গালফ থেকে আমেরিকা চলে যাক, প্রয়োজনে এই আরবকে আমরা নিরাপত্তা দেব, শুধু আমি না, প্রয়োজনে আরো মুসলিম দেশ আছে, প্রয়োজনে চীন রাশিয়া আসবে, তুরস্ক আসবে, পাকিস্তান আসবে, আমেরিকা নয়। কারণ আমেরিকাকে এখান থেকে খেদানো মানে হলো ইসরায়েল দুর্বল হয়ে যাওয়া। আমেরিকা গালফ থেকে চলে যাওয়া মানে ইসরায়েল একদম বিড়াল হয়ে যাওয়া। ফিলিস্তিনে বোমা মারার আগে 14 বার চিন্তা করবে, আমেরিকা অনেক দূর, আস্তে আস্তে ইসরায়েলকে খেয়ে ফেলবে। তো এই পরিস্থিতির মধ্যে সৌদি আরব একটা দুর্দান্ত খেলা খেলছে, কিন্তু তার এগেনস্টে দাঁড়িয়ে গেছে আরব আমিরাত। সৌদি আরব যদি চায় পজিটিভলি, আরব আমিরাত এখানে বাতাসের মতো উড়ে যাবে, কিচ্ছু করার নাই। মানে মুসলিম বিশ্বের মোড়ল তো সৌদি আরব। সৌদি আরব ডাকলে মুসলিম বিশ্ব সব এগিয়ে আসবে, আরব আমিরাত ছাড়া। আরব আমিরাত কিচ্ছু করতে পারবে না। আর আরব আমিরাত মানে MBS এর কাছে এখনো নস্যি। সো যে দেশটির 90% মানুষ বাইরের থেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য, রিয়েল এস্টেট ব্যবসা করে, মানে আরব আমিরাতের অধিকাংশ মানুষ বাইরের থেকে আসা। এদের অর্থনীতির মূল আবাসন, তারপর আপনার এখানে কি বলে এটাকে, পর্যটন, এই বিষয় ব্লা বিষয়। তো অধিকাংশ মানুষই চলে যাচ্ছে। যখন ইরান অ্যাটাক শুরু করছে, আরব আমিরাত থেকে বড় বড় বিনিয়োগকারীরা চলে যাচ্ছে। তো ইরান এইভাবে সিরিজ আর কয়দিন বোমা মারলে আরব আমিরাত অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। তেল গ্যাস বেচে আর কয়দিন চলবে? তার মূল জায়গাগুলো ইরান ভেঙে ফেলবে। আর এখন যদি ইরান কোনোভাবে সৌদিকে তার বাগে আনতে পারে, আরব আমিরাত কিচ্ছু করতে পারবে না। কারণ আরব আমিরাতের মূল শক্তি হলো সৌদি আরব, পাকিস্তানদের মতো দেশ। আর এখানে তুরস্ক একটা বড় ভূমিকা রাখবে। সো মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে যাচ্ছে। ইরানের উপর মধ্যপ্রাচ্যের মানে যে আক্রোশ, সেটার ধারণাও। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে একটা বিপদের আশঙ্কা করছে। সো এই যুদ্ধটা যে শুরু হচ্ছে শীঘ্রই, সেই যুদ্ধে মধ্যপ্রাচ্য কোন ভূমিকা থাকবে সেটি হয়তো আমরা আগামী সময়গুলোতে বুঝতে পারবো। দর্শক, আজ রাতে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সেই ট্রাম্পের তুফানের খবর দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।